নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় বাংলার রাজনীতি। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। দেশ ভাগের পর থেকেই ভারত আর পাকিস্তান এই দুই দেশের মধ্যে চলছে গরম পরিস্থিতি। সম্প্রতি আবার পেহেলগাঁও হামলার পর থেকেই এই পরিস্থিতি আরও বেশি জটিল হয়েছে। পেহেলগাঁও হামলার উত্তর দিতে ভারত সরকারের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে ভারতীয় আর্মি চালিয়েছে অপারেশন সিন্দুর। এখনও অবধি ভারতীয় সেনার পক্ষ থেকে অপারেশন সিন্দুরকে বেশ কার্যকরী বলেই ঘোষণা করা হয়েছে। তবে অপারেশন সিন্দুরের পর থেকেই পাক প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে কড়া জবাব দেবে পাকিস্তান। ইতিহাস কি বলছে না এটাও পাকিস্তানের একটি ফাঁপা আস্ফালন? বর্তমান পরিস্থিতির ঠিক কোন অভিমুখে চলছে, চলুন দেখে নেওয়া যাক এই নিয়ে কি বলছে বাংলার জনগণ। আমাদেরকে আঁচড় মারলে আমরা একেবারে খাবলা দেবো। মোদিজি যা করেছে ঠিক করেছে, একদম এদের তো ঠিক জবাব দিয়েছে। হয়তো আইপিএল হচ্ছে বলে এখনো সেরকম যোগ্য জবাব দিতে পারছে না। আরো চাই, আরো জবাব দিক, আরো চাই। পেহেলগাঁওতে পর্যটকদের বেছে বেছে খুন করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। তাই ভারত মাতার সিঁদুর মুছে দেওয়ার যে চেষ্টা জঙ্গিরা করেছিল তার পাল্টা জবাব দেওয়ার জন্য তাই অপারেশন সিঁদুর করেছে ভারত। ইতিমধ্যে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এই জঙ্গি হামলার পর থেকে সাধারণ মানুষ, দেশের মানুষ চাইছিল যে পাকিস্তানের বিরুদ্ধে এবার অন্তত ভারত একটি কড়া ব্যবস্থা নিক। অবশেষে সেই প্রতিশোধ বা অবশেষে ভারত পাকিস্তানকে জবাব দিয়েছে। এরপর কি মনে করছেন সাধারণ মানুষ? পাকিস্তানের বিরুদ্ধে যে জবাব দিয়েছে ভারত, সে নিয়ে কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন কথা বলি তার সাথে, জানার চেষ্টা করি। না, হ্যাঁ, জবাব তো একটা দেওয়া উচিত ছিল, সেটা দিয়েছে, সেটা ভালোই। মানে ভালো দিয়েতেই দেখছি, যদি যাতে পাকিস্তান আবার এরকম কিছু করার কথা না ভাবে, সেটা ভালো। অবশ্যই খুবই দরকার ছিল এটা। আর দরকারের চেয়েও আমি বলবো যে ইটস হাই টাইম আমরা ওয়ার্ল্ডের সামনে এইটা আর কি প্রেসিডেন্টটা রাখি যে সবসময় আমরা কখনো চুপ থাকি না। আমার মনে হয় যে আমাদেরকে এটা জবাব হিসেবেও দেখা উচিত না। এটা একেবারেই তাই যে তোমরা আমাদেরকে আঁচড় মারলে আমরা একেবারে খাবলা দেবো। দেখা যাক, আশা করা যাচ্ছে জঙ্গি দমন হবে। হ্যাঁ, অনেকটা। যতটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী খুশি, ততটাই আমরা খুশি। অবশ্যই খুশি না? ওরা আমাদের লোকদের এমনি সাধারণ লোককে মেরে দিয়ে বেরিয়ে যাবে। আমরা তো বেড়াতে যাই, সেখানে তারা মেরে দিয়ে বেরিয়ে যাবে, আমরা তাই তাকিয়ে থাকবো? মোদিজি যা করেছে ঠিক করেছে, একদম প্রাউড আমি একজন ভারতীয় হিসেবে। আমার মনে হয় এর আগেও এরকম দিয়েছে, এটা কোনো ফ্রুটফুল কোনো রেজাল্ট পাওয়া যাবে না। হয়তো সামান্য কিছু আক্রান্ত হয়েছে, আবার তৈরি হবে, আবার ওই ডেরা তৈরি হবে, এতে কী লাভ আছে? পার্মানেন্ট সলিউশন হবে না। পার্মানেন্ট একটা ব্যবস্থা নেওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কোনো দিন না হয়। এবার হয়তো কিছুদিনের জন্য বন্ধ হবে, আবার শুরু হবে, এতে কী লাভ আছে? কোনো লাভ নেই। এটা আরও আগে হওয়া উচিত ছিল। অবশ্যই ভালো, একদম 100%। আমরা হাতে চুড়ি পরে নেই, যেহেতু ওরা এমন বাজে কাজটা করেছে, আমাদের এতগুলো প্রাণ নিয়ে নিল, আর বারবার এটা করে, তো একবার তো উচিত শিক্ষা দেওয়াই উচিত। আরও তো যোগ্য জবাব দেওয়া উচিত, ওইভাবেই দেখছি। এটা আরও অনেক আগে করা উচিত, যেহেতু আমরা একটা শিক্ষা পেয়েছি, তারপরে আমাদের সরকারের মনে পড়লো এটা। হয়তো আইপিএল হচ্ছে বলে এখনো সেরকম যোগ্য জবাব দিতে পারছে না। ঠিক করে দেওয়া উচিত, না দিলে আমাদের অস্তিত্ব প্রমাণ করতে পারবো না আমরা। এই চারিদিক দিয়ে যা চাপ দিচ্ছে বাংলাদেশ, সেই কুচকি দেশ বড় বড় আওয়াজ মারছে, এদের তো ঠিক জবাব দিয়েছে। সমস্ত যে কজন থাকবে সবাই একই কথা বলবে, ঠিক করেছে। এবার ঢুকে মারা, শুধু পিওকে তো মেরেছে, তো এবার করাচিতে মারা উচিত, লাহোরে মারা উচিত। এইটুকু মেরে শান্তি থাকা উচিত না, কারণ জনগণ একদম পুরো আছে, সাপোর্ট আছে দেশের সরকারের ওপরে। এয়ার স্ট্রাইক করে জবাব দিল তো কালকে, ডেফিনেটলি ভালো, খুব ভালো জবাব দিয়েছে, খুব ভালো জবাব দিয়েছে। আরও চাই, আরও জবাব দিক, আরও চাই। দেখুন, জঙ্গিদের নিশ্চয়ই কিছুটা তো ওদের ঘরে ঢুকে মেরেছে, এটাই তো অনেক কিছু। আর এর চেয়ে বেশি কি? কিছুটা তো হয়েছে, কিছুটা তো শান্তি পেয়েছি আমরা। ভারতবর্ষের মানুষ কিছুটা তো শান্তি পেয়েছে, কিছু পারছে, কিছু পেয়েছে, এটা দ্যাট ইজ এনাফ ফর আস। পেহেলগাঁওতে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা যে নারকীয় ঘটনা ঘটিয়েছিল তার পাল্টা জবাব হিসাবে ভারত যে এয়ার স্ট্রাইক করেছে, তাতে
ভারতীয় হিসাবে আমি গর্ববোধ করছি। বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এমনটাই মনে করছেন। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। বর্তমান পরিস্থিতিতে কোনো রকম আপোষের মুখোমুখি হতে চাইছে না ভারত সরকার। পাকিস্তান যদি কোনোভাবে আক্রমণ করে সেক্ষেত্রে দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে সব রকম ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। মক ড্রিল তারই একটি অঙ্গ। তবে এটা কি শত্রুর নজর ঘোরাতে একটি কূটনৈতিক কৌশল নাকি যুদ্ধের প্রস্তুতি? দেশভাগের শুরু থেকেই নানান অজুহাতে ভারতের সঙ্গে সংঘাতে লিপ্ত হচ্ছে পাকিস্তান। দেশভাগের পর এদেশের কিছু প্রদেশকে ভারত বা পাকিস্তানে যোগদান করা বা স্বাধীন থাকার স্বেচ্ছাধিকার দেওয়া হয়েছিল। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের আশঙ্কা ছিল যে কাশ্মীর ও জম্মুর মহারাজা ভারতে যোগ দেবেন। সেই সময় পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় উপজাতীয় ইসলামী বাহিনী দেশীয় রাজ্যের কিছু অংশ আক্রমণ করে দখল করে নেয়, যার ফলে জম্মু কাশ্মীরের মহারাজা ভারতীয় সামরিক সহায়তা পেতে ভারতের অধিরাজ্যে রাজ্যের অন্তর্ভুক্তির দলিল স্বাক্ষর করতে বাধ্য হন। 1948 সালের 22শে এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 47 নম্বর প্রস্তাব পাশ করে। নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত যুদ্ধক্ষেত্রগুলি ধীরে ধীরে সংহত হয়। 1949 সালের 1 জানুয়ারি রাত 11:59 আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। জম্মু কাশ্মীরের প্রায় 2/3 কাশ্মীর উপত্যকা, জম্মু এবং লাদাখ নিয়ন্ত্রণ পায় ভারত, যেখানে পাকিস্তান দখল করে আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান নিয়ে কাশ্মীরের প্রায় 1/3। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল পাকিস্তানের অপারেশন জিব্রাল্টারের পর। জম্মু ও কাশ্মীরে ভারতের বিরুদ্ধে সেনাবাহিনী অনুপ্রবেশের জন্য তৈরি করা হয়েছিল এক সুড়ঙ্গ। তাকে রুখতে ভারতকে নামতে হয়েছিল পূর্ণাঙ্গ সামরিক প্রত্যাঘাতে। 17 দিনের এই যুদ্ধে উভয় পক্ষের হাজার হাজার লোক হতাহত হয়। সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপ এবং পরবর্তীকালে তাশখন্দ ঘোষণাপত্র জারির পর যুদ্ধবিরতি ঘোষণা হয়। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তান পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিরাজি 16 ডিসেম্বর 1971 সালে ঢাকায় ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার উপস্থিতিতে আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করেন। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় রহস্যজনকভাবে বিশাখাপত্তনম উপকূলে ডুবে যায় পাকিস্তানের PNS গাজী পাকিস্তানি সাবমেরিন। এই যুদ্ধটির অন্য কারণ ছিল, এতে জড়িত ছিল না কাশ্মীরের সমস্যা। পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান এবং পশ্চিম পাকিস্তানের নেতা ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের কারণে এই যুদ্ধের উৎপত্তি। এর সমাপ্তি ঘটে পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থা থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে বেশ কয়েকটি স্থানে আক্রমণ করেছিল, কিন্তু ভারতীয় সেনাবাহিনী সফলভাবে তাদের অবস্থান ধরে রেখেছিল। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর গতিবিধি দ্রুত প্রত্যাখ্যাত আনে। তীব্র লড়াইয়ের 2 সপ্তাহের মধ্যে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনী ভারতীয় এবং বাংলাদেশি বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে, যার ফলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তৈরি হয়। যুদ্ধের ফলে 90,000-এরও বেশি পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। এই যুদ্ধের ফলে পাকিস্তান হারিয়েছিল তার নৌবাহিনীর অর্ধেক, বিমান বাহিনীর 1/4 এবং সেনাবাহিনীর 1/3। 1999 সালের গোড়ার দিকে পাকিস্তানি সৈন্যরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ড দখল করে। পাকিস্তানি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়ার জন্য ভারত একটি বড় সামরিক ও কূটনৈতিক প্রত্যাঘাত শুরু করে। সংঘর্ষের 2 মাস পর ভারতীয় সৈন্যরা অনুপ্রবেশকারীদের দ্বারা দখল করা বেশিরভাগ শৈলশিরা ধীরে ধীরে উদ্ধার করতে সফল হয়। সামরিক সংঘাতের বৃহৎ আকারের বৃদ্ধির আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায় অবশিষ্ট ভারতীয় ভূখণ্ড থেকে সৈন্য প্রত্যাহারের জন্য পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ বৃদ্ধি করে। আন্তর্জাতিক বিচ্ছিন্নতার সম্ভাবনার মুখোমুখি হয়ে ইতিমধ্যেই ভঙ্গুর পাকিস্তানি অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়ে। প্রত্যাহারের পর পাকিস্তানি বাহিনীর মনোবল হ্রাস পায়, কারণ নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রির অনেক ইউনিট ব্যাপক হতাহতের শিকার হয়। পাক সরকার অনেক অফিসারের মৃতদেহ ফেরত দিতে অস্বীকার করে। পাকিস্তান প্রথমে তাদের অনেক হতাহতের কথা স্বীকার করেনি, কিন্তু নওয়াজ শরীফ পরে বলেছিলেন যে অভিযানে 4000-এরও বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং পাকিস্তান সংঘাতে হেরে গিয়েছে।
যুদ্ধটি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর কাছে বড় পরাজয়। 1965 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কচ্ছ সংঘাত ছিল একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ সামরিক সংঘাত, যা ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বিতর্কিত অঞ্চল কচ্ছের রানকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল। অপারেশন ডেজার্ট হক ছিল এই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী শুরু করা সামরিক অভিযানের সাংকেতিক নাম। সেই সময় দীর্ঘস্থায়ী স্থিতাবস্থা অনুসারে কচ্ছের রান ভারতের নিয়ন্ত্রণে ছিল। তবে এই সীমানা 1947 সালের ভারত বিভাগের পর থেকে উদ্ভূত কয়েকটি অমীমাংসিত আঞ্চলিক বিরোধের মধ্যে একটি ছিল। সিয়াচেন সংঘাত, কখনো কখনো সিয়াচেন হিমবাহ সংঘাত বা সিয়াচেন যুদ্ধ নামে পরিচিত। এটি ছিল কাশ্মীরের বিরোধপূর্ণ 1000 বর্গমাইল সিয়াচেন হিমবাহ অঞ্চল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক সংঘাত। 1984 সালে অপারেশন মেঘদূতের অংশ হিসাবে সিয়াচেন হিমবাহ ভারতের সফল দখলের মাধ্যমে এই সংঘাত শুরু হয়, যা 1987 সালে অপারেশন রাজীব পর্যন্ত অব্যাহত থাকে। ভারত 70 কিলোমিটার দীর্ঘ সিয়াচেন হিমবাহ এবং এর উপনদী হিমবাহের নিয়ন্ত্রণ নেয়। সেই সঙ্গে হিমবাহের ঠিক পশ্চিমে সালটোরো রিজের সমস্ত প্রধান গিরিপথ নিয়ন্ত্রণ করে। সালটোরো রিজের ঠিক পশ্চিমে হিমবাহ উপত্যকাগুলি পাকিস্তান নিয়ন্ত্রণ করে। 2003 সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে উভয় পক্ষই এই অঞ্চলে ভারী সামরিক উপস্থিতি বজায় রাখে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এবার সরাসরি ভারতের সাধারণ নাগরিকদের ওপর পাক হামলা। প্রায় 15 জনেরও বেশি ভারতের সাধারণ নাগরিক নিহত পুঞ্চে। পাশাপাশি আক্রমণ চালায় পাকিস্তান গুরুদুয়ারাতেও। এই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান বাংলার রাজনীতি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, এই পরিস্থিতির পর এবার কি তাহলে পুরোপুরি সামরিক পথেই হাঁটবে ভারত? না, ভারত তো জবাব দিয়েছে সামরিক পথেই। সেটা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দিয়েছে। সাধারণ মানুষ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে সামরিক বাহিনী কোনো কাজ করেনি, ভবিষ্যতেও করবে না। কিন্তু সন্ত্রাসবাদীরা যদি ভারতের সাধারণ নাগরিকের উপর হামলা চালায়, খুন করে, তো ভারত সামরিকভাবেই তার জবাব দেবে। তাতে বিশ্বের জনমত কি বলছে সেটা আমাদের বিবেচ্য নয়। 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা সুরক্ষিত রাখাই ভারত সরকারের দায়িত্ব এবং সেই কাজ ভারত সরকার করছে এবং ভবিষ্যতেও করবে। এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি যে অপারেশন সিন্দুর ঠিক কতটা সফল, আর এর ফলটা কি ক্রমশ ভারত পাক বিবাদ আরো বাড়াবে? যুদ্ধের দিকে কি আরো বেশি এগিয়ে যাচ্ছে এর ফলে? না, যুদ্ধ কেন হবে? যুদ্ধ হবে না, কিন্তু সন্ত্রাসবাদীদের পরিকাঠামো, সন্ত্রাসবাদীদের মদতদাত এবং সন্ত্রাসবাদীদের ঘাঁটি ভারতবর্ষ ধ্বংস করবে। কারণ ওই সমস্ত জায়গা থেকেই ভারত বিরোধী জিহাদি কার্যক্রম পরিচালিত হয় এবং সন্ত্রাসবাদী হামলা হলে বা সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা হলে ভারত সেগুলোকে রোখার জন্য সামরিক অভিযান করবে। অপারেশন সিঁদুর একটা প্রিসিশন স্ট্রাইক, বেছে বেছে জঙ্গি জিহাদিদের ঘাঁটিকে টার্গেট করা। স্পষ্ট ভারতবর্ষ জঙ্গি জিহাদিদের পরিকাঠামো এবং জঙ্গিদের ধ্বংস করেছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করেছে এবং ভবিষ্যতেও করবে যদি এই ধরনের কোনো ঘটনা হয় বা এই ধরনের কোনো ঘটনার পরিকল্পনা হয়। ভারতের এই পদক্ষেপের পাশাপাশি আজকে সকালে আরও একটা বড় খবর যে বালুচিস্তানের বালুচ লিবারাল আর্মির হাতে পাকিস্তানের প্রায় 12 জন এবং কোথাও কোথাও জানা যাচ্ছে তার থেকেও বেশি সংখ্যায় সেনা নিহত। তাহলে কি এবার পাকিস্তানকে 4-5 থেকে সামরিকভাবে ঘিরে ধরা হচ্ছে? না, বালুচিস্তানের ব্যাপারটা তো বালুচিস্তানের নিজের, এখানে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। বালুচ লিবারেশন আর্মি অনেকদিন ধরেই তাদের স্বাধীনতার দাবিতে আন্দোলন করছেন এবং তাদের সঙ্গে পাক সেনার সংঘাত দীর্ঘদিন ধরে হচ্ছে। এটা তার নবতম সংযোজন। বালুচিস্তান স্বাধীনতা চায়। বালুচিস্তান খুব বড় প্রদেশ, পাকিস্তানের ল্যান্ডমাসের 44% এবং বালুচিস্তানের সঙ্গে আফগানিস্তান, ইরানের 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে এবং বালুচিস্তানের ন্যাচারাল রিসোর্স অত্যন্ত বেশি আছে এবং সেই ন্যাচারাল রিসোর্সকে শোষণ করে পাকিস্তানের অন্য প্রদেশ, বিশেষ করে পাঞ্জাব প্রদেশের লোকজন, তা নিয়ে বালুচদের ক্ষোভ আছে। ওখানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের কাজ চলছে। গাজারের সমুদ্র বন্দর, গাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বালুচিস্তানের অভিযোগ, মানুষের অভিযোগ, বিদ্রোহীদের অভিযোগ, বালুচিস্তানের সাধারণ মানুষকে বঞ্চিত করছে পাকিস্তান। সেই জন্য তাদের দীর্ঘদিনের লড়াই।
বালুচ লিবারেশন আর্মি স্বাধীনতা যোদ্ধা, এর সাথে ভারতের কোনো সম্পর্ক নেই, এটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। কোনোভাবে কি এই বালুচিস্তানের যে স্বাধীনতা সংগ্রাম সেটা ৭১-এর ঘটনার রিপিটেশন হতে পারে? হ্যাঁ, হতে পারি তো, যে কোনো মুহূর্তে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করতে পারে, কিন্তু স্বাধীনতা ঘোষণা করলে তাহলে স্বাধীনতাকে ধরে রাখতে পারবে কিনা সেটাই তাদের কাছে চ্যালেঞ্জ। পাকিস্তান ঘরে বাইরে খুব বিপদের মধ্যে আছে, খুব বিপন্ন অবস্থায় আছে। এই মুহূর্তে আরও একটা বড় খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যস্থতা করার কথা বলছেন, এই বিষয়টাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? ভারত পাকিস্তানের যা সমস্যা, যা বিবাদ, সেটা দ্বিপাক্ষিক বিষয়, এটা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই, এটাই ভারত সরকারের অবস্থান। কাল রাত থেকে আজ পর্যন্ত সকাল পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে, লাহোর, করাচি, অনেক জায়গাতে ব্ল্যাকআউট এবং বিস্ফোরণের খবর আসছে, এটাকে ঠিক কিভাবে? পাকিস্তানের ভিতরে তো প্রচুর সমস্যা, ওখানে তেহরিকে তালিবান পাকিস্তান আছে, বালুচ লিবারেশন আর্মি আছে, অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী আছে, তারাই এগুলো প্ল্যান করেছে। যেহেতু পাকিস্তানের সরকার খুব দুর্বল এবং ভারতের সঙ্গে যে সংঘাত তাতে আরও দুর্বল হয়েছে, সেনাবাহিনীও মধ্যে তো কোঅর্ডিনেশন নেই, সেনাবাহিনীতেও বিদ্রোহ আছে, এই সুযোগগুলো বিচ্ছিন্নতাবাদীরা নেয় এবং বালুচ লিবারেশন আর্মিকে বিচ্ছিন্নতাবাদী না বলে স্বাধীনতা যোদ্ধা বলা হয়। এটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। অপারেশন সিন্দুর তো হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, নতুন করে পাকিস্তানে ভারত কিছু করবে না, যদি না পাকিস্তান কোনো রকম অ্যাডভেঞ্চার করে সামরিক, তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে। অপারেশন সিন্দুরের ভবিষ্যৎ কি হতে চলেছে এরপর? এটা সবাইকে একটা বার্তা যে জঙ্গি জিহাদিদের পরিকাঠামো ধ্বংস করা এবং জঙ্গি জিহাদিদের মদতদাতাদের নিশ্চিহ্ন করা, এটা ভারতের নীতি। এবং জঙ্গি হামলা হলে ভারত সামরিক প্রত্যাঘাত করবে, এটা দুনিয়াকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হলো। অপারেশন সিন্দুরের এটাই হচ্ছে তাৎপর্য। এই উপমহাদেশের এই দুই নিউক্লিয়ার শক্তিধর দেশের মধ্যে একটা সংঘাত, এবং সেখানে উপমহাদেশের অন্যতম শক্তিধর দেশ চীন, তার অবস্থানটা ঠিক কি বলে এখনো অবধি? চীনের প্রচুর বিনিয়োগ আছে পাকিস্তানে, সম্ভবত $80 বিলিয়ন। সেই বিনিয়োগের নিরাপত্তা নিয়ে চীন চিন্তিত। চীনের একটাই হচ্ছে আর্থিক স্বার্থকে সুরক্ষিত রাখা, সেজন্য ইতিমধ্যেই চীনের বিনিয়োগ ওখানে প্রশ্নের মুখে পড়েছে বালুচিস্তানে। তাই চীন চাইছে যে ওখানে শান্তি ফিরে আসুক, বালুচিস্তান শান্ত হোক, ভারত পাকিস্তানের মধ্যে যেন উত্তেজনা না বাড়ে, এটাই চীনের মূল লক্ষ্য। আর কয়েকদিন আগেই ঠিক আর একটা খবর দেখা গেছিল আন্তর্জাতিক ক্ষেত্রে, যে টার্কির যুদ্ধজাহাজ পাকিস্তানের বন্দরে, টার্কির সঙ্গে পাকিস্তানের সমঝোতা আছে দীর্ঘদিন। ওই যুদ্ধজাহাজটা এসেছিল ফ্রেন্ডলি সফরে। টার্কি তো পাকিস্তানের সঙ্গে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না, এটা হয় না। টার্কি দীর্ঘদিন ধরে সমরাস্ত্র সরবরাহ এবং তার হার্ডওয়্যার সরবরাহ করে। টার্কির সাথে পাকিস্তানের দীর্ঘকালীন সম্পর্ক। ওই মৈত্রী সফরে যুদ্ধজাহাজটা এসেছিল, সেটা করাচিতে নোঙর করেছিল। এটা অন্য কিছু বিষয় না, কিন্তু টার্কির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সুবিধা। ঠিক পেহেলগাঁওয়ে হামলার দুদিন আগেও পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের মধ্যে প্রচণ্ড উত্তেজনামূলক একটা বক্তব্য রাখেন, সেখানেও একাধিকবার পরমাণু অস্ত্রের কথা উল্লেখ হয়েছে। আবার কোথাও গিয়ে কি জনমতের চাপেও পাকিস্তান পরমাণু অস্ত্রের ব্যবহার করে ফেলতে পারে এই পরিস্থিতিতে? কেউ পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, যুদ্ধ তো হচ্ছে না, এটা হচ্ছে প্রিসিশন স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, জঙ্গি জিহাদিদের পরিকাঠামো ধ্বংস করা। এখানে পরমাণু অস্ত্রের ব্যবহার কোনো সম্ভাবনাই নেই, এই ঝুঁকি কেউ নেবে না এবং বিশ্বের জনমত এটা করতেও দেবে না। যদি এই সংঘাতটা একটা লং টার্মে চলে, বেশ কিছুদিন ধরে সংঘাত চলতে থাকে, তাহলে বর্তমানে পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা কি মনে হয়, সেটা কি ততদিন? অবস্থা খুবই খারাপ, সংঘাত চললে আরো খারাপ হবে, বিনিয়োগ আসবে না, ঋণ পাবে না। সংঘাতটা চালানো সম্ভব হবে ততদিন? মানে রিসোর্স সম্ভব আছে? নয়, এখন দেখা যাক, মিটে যাবে। পাকিস্তানকে বুঝতে হবে যে এভাবে চলে না বেশি দিন, এবং তাদেরকে অঙ্গীকার করতে হবে আর সন্ত্রাসকে তারা মদত দেবে না, ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করবে না। সেটা যতক্ষণ না হয় ততক্ষণ তো পাকিস্তানকে বিশ্বাস করার কোনো কারণ নেই। এর আগেও ভারত একাধিকবার জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার জন্য প্রত্যাঘাত করেছে,
সেই প্রত্যাঘাতের সাথে কি এই অপারেশন সিন্দুরের কিছু পার্থক্য আছে আলাদা? মানে খুব নিখুঁতভাবে লক্ষ্য করে করা হয়েছে এবং তার তথ্য প্রমাণ সবার সামনে হাজির করা হয়েছে। কেউ বলতে পারবে না যে এরকম কোনো অভিযান হয়নি। এটাই পার্থক্য। ভারতের সব সেনা, জলসেনা, স্থলসেনা, বিমান বাহিনী একযোগে কাজ করেছে, কোঅর্ডিনেটেড এফোর্ট, তাই সাফল্য এসছে। এটাই এই যে ঘাত প্রতিঘাত চলছে, এটার ফলশ্রুতি হিসাবে কোনোভাবে কি পাক অধিকৃত কাশ্মীর নিয়ে একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে? এখনই বলা যাচ্ছে না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। পাক অধিকৃত কাশ্মীর তো পাকিস্তান দখল করে রেখেছে বেআইনিভাবে, সেটা ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। কোনো না কোনো একদিন পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে। অনেক ধন্যবাদ অর্কদাকে। আজকের মতো বাংলা রাজনীতি এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।